তাহলে আমরা শুরু করছি জেনারেল প্রসিজার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে রেজিস্ট্রেশন রিলেটেড রয়েছে বেসিক্যালি। তো প্রথম বলছে যে রেজিস্ট্রেশন কি ওয়াইজ, প্যান কার্ড ওয়াইজ কি ভোটার কার্ড ওয়াইজ? অবভিয়াসলি প্যান কার্ড ওয়াইজ, প্যান নাম্বার ওয়াইজ। ঠিক আছে, আইডেন্টিফিকেশন অফ ট্যাক্স পেয়ার, কীভাবে ট্যাক্স পেয়ারকে তুমি আইডেন্টিফাই করবে? প্যান নাম্বার দিয়ে। তো এখানে বলছি যে প্রত্যেক স্টেটের জন্য কটা রেজিস্ট্রেশন লাগবে? একটা রেজিস্ট্রেশনই সাফিসিয়েন্ট। তারপরে বলছে কি তুমি মাল্টিপল রেজিস্ট্রেশন নিতে পারো বিজনেস ভার্টিক্যাল যদি ডিফারেন্ট হয়। সাপোজ তোমার ডিফারেন্ট বিজনেস রয়েছে, তুমি চাইছো কি আমার ফার্নিচার বিজনেসের জন্য আলাদা নেবো রেজিস্ট্রেশন, তুমি চাইছো আমার রাইস বিজনেসের জন্য আলাদা রেজিস্ট্রেশন নেবো, তার মানে কি সেপারেট বিজনেস ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে তুমি সেপারেট বিজনেস ভার্টিক্যালের জন্য সেপারেট রেজিস্ট্রেশন হতে পারে, একটা স্টেটের মধ্যে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নেওয়া যেতে পারে। ঠিক আছে, আর সেপারেট রেজিস্ট্রেশন ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটরের জন্য আলাদা নিতে হবে, আর আউটওয়ার্ড সাপ্লাইয়ের জন্য আলাদা নিতে হবে। ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর কি তাহলে এখানে তুমি বলবে? ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে যারা ইনপুটকে ডিস্ট্রিবিউট করতে চায়। ধরো কোনো একটা অর্গানাইজেশনের হেড অফিস রয়েছে আর বিভিন্ন স্টেটে ব্রাঞ্চ রয়েছে। হেড অফিস রয়েছে কোনো একটা স্টেটে, ধরো কলকাতাতে কোনো একটা কোম্পানির হেড অফিস রয়েছে, তার বিভিন্ন স্টেটে ব্রাঞ্চ রয়েছে। এবার হেড অফিস কি করে? গুডস কিনে ম্যানুফ্যাকচার করে এবং সেগুলোকে বিভিন্ন আউটলেটে পাঠিয়ে দেয় সেল করার জন্য। তো যেহেতু হেড অফিস তোমার ইনপুট কিনছে, তার মানে যত আইটিসি কার কাছে জমা হবে? হেড অফিসের কাছে জমা হবে। কিন্তু যত ইনপুট ট্যাক্স সবই হেড অফিসের কাছে জমা হবে। কিন্তু তোমার আউটলেট তো বিভিন্ন স্টেটে রয়েছে, তাহলে বিভিন্ন স্টেটে রেজিস্ট্রেশন নিতে হচ্ছে। কিন্তু সেই সব স্টেটে কি হবে, তোমার আউটপুট ট্যাক্স হবে কিন্তু ইনপুট ট্যাক্স তো কিছুই নেই। ইনপুট ট্যাক্স তো কিছুই নেই, তার মানে পুরোটাই সে তাকে পে করতে হবে আউটপুট ট্যাক্সটা। কিন্তু এদিকে যে ইনপুট ট্যাক্সটা হেড অফিসের কাছে পড়ে রয়েছে, সেটা কি করতে হবে? হেড অফিসকে ডিস্ট্রিবিউট করতে হবে। তার জন্য কি রেজিস্ট্রেশন নিতে হবে? ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর রেজিস্ট্রেশন নিতে হবে। তবেই হেড অফিস কি করতে পারবে, ওই ব্রাঞ্চের মধ্যে যে ইনপুট ট্যাক্স তাকে পে করতে হয়েছে র মেটেরিয়াল পারচেজের সময়, সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে। তার ফলে কি হবে, যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন স্টেটে, তারা আউটপুট ট্যাক্সের থেকে ইনপুট ট্যাক্স মাইনাস করে বাকিটা পে করবে। বুঝলে? প্রথমে তুমি বলো ইনপুট ট্যাক্স বোঝো কি বোঝো না? ইনপুট ট্যাক্স মানে হলো পারচেজের সময় যে ট্যাক্সটা দাও তাকেই বলা হয় ইনপুট ট্যাক্স। তো আমি আমার কেসে কি হয়েছে, আমি যে এক্সাম্পলটা দিলাম, হেড অফিস হেড অফিসই সব তো র মেটেরিয়াল কিনছে, তার মানে সেই র মেটেরিয়ালের উপরে কে ট্যাক্স দিয়ে এলো? হেড অফিসই দিয়ে এলো। কিন্তু ব্রাঞ্চের বিভিন্ন স্টেটে আউটলেট রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে, তারা তো শুধু সেল করছে, তারা তো কিছু পারচেজ করছে না। তো এই সিচুয়েশনে এই যে সার্ভিস সরি এখানে আমি র মেটেরিয়াল বলবো না, এখানে আমি সার্ভিসের কথা বলবো। যে হেড অফিস কি করছে, বিভিন্ন ধরনের সার্ভিস নিচ্ছে। সেই হেড অফিস গুডস ম্যানুফ্যাকচারের জন্য বিভিন্ন সার্ভিস নিচ্ছে, সেই সার্ভিসের উপরে জিএসটি দিচ্ছে, তার মানে সেই জিএসটিকে আমরা কি বলবো? ইনপুট জিএসটি। এইবার বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন স্টেটে, তারা তো সেল করছে হেড অফিসের কাছ থেকে গুডস নিয়ে, কিন্তু সেই স্টেটে সেই ব্রাঞ্চের কেসে কি হচ্ছে, আউটপুট ট্যাক্স হচ্ছে। কিন্তু ইনপুট ট্যাক্স তো কিছুই নেই যে মাইনাস করবে আউটপুট ট্যাক্স থেকে, তারপরে বাকিটা পে করবে। তো তার জন্য হেড অফিসকে সেই যে ইনপুট সার্ভিস নিয়েছে, যে সমস্ত ইনপুট সার্ভিস নিয়েছে, হতে পারে প্রফেশনাল সার্ভিস নিয়েছে, বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারে, তার উপরে যে জিএসটি দিয়ে এসেছে, সেই জিএসটির অ্যামাউন্টকে ডিস্ট্রিবিউট করতে হবে। তবে গিয়ে কি করতে পারবে, ব্রাঞ্চ সেই ইনপুট ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট করে বাকিটা পে করবে গভর্নমেন্ট, সেই স্টেটের গভর্নমেন্ট। ঠিক আছে? তো ইনপুট সার্ভিস, তুমি এটা মনে রাখো কি ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশন যদি করতে চাই আমি, ইনপুট সার্ভিসের যে ট্যাক্স সেটা যদি আমি ব্রাঞ্চের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে আমাকে কি নিতে হবে? ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটরের স্পেশাল রেজিস্ট্রেশন নিতে হবে। তার মানে আমার দুটো রেজিস্ট্রেশন থাকবে, একটা হচ্ছে আমার আউটওয়ার্ডস সাপ্লাই করার জন্য, আর একটা হচ্ছে আমি যদি ইনপুট ট্যাক্সের ডিস্ট্রিবিউশন করতে চাই। বুঝতে পারলে? তাহলে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশন কখন লাগে, এখানে সেই জন্য বলছে দুটো রেজিস্ট্রেশন লাগে, একটা হচ্ছে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশনের জন্য, আর একটা হচ্ছে আউটওয়ার্ড সাপ্লাইয়ের জন্য, মানে সেলের জন্য। ঠিক আছে, দুটো রেজিস্ট্রেশন। এবার এই যে আউটওয়ার্ড সাপ্লাইটা প্রত্যেক স্টেটে একটা করে, এই যে আউটওয়ার্ড সাপ্লাইয়ের জন্য রেজিস্ট্রেশন, এটা প্রত্যেক স্টেটে একটা করে। এবার তুমি একের বেশি রেজিস্ট্রেশন নিতে পারো তোমার যদি সেপারেট বিজনেস ভার্টিক্যাল থাকে।
বিজনেস ভার্টিক্যাল বলতে সেপারেট সেপারেট তোমার বিজনেস। আমার ফার্নিচার বিজনেস আছে, আমার রাইসের বিজনেস আছে, আমার কম্পিউটার শপ রয়েছে। আমি বলতে চাইছি কি আমি আলাদা আলাদা রেজিস্ট্রেশন নেব, তো নিতে পারি আমি সেম স্টেটে। আচ্ছা, কখন রেজিস্ট্রেশন নিতে হবে বলছে? কখন রেজিস্ট্রেশন নিতে হবে? যদি টার্ন ওভার সার্ভিসের ক্ষেত্রে 20 লাখ পেরিয়ে যায়, আর যদি গুডস হয় গুডসের ক্ষেত্রে 40 লাখ পেরিয়ে যায়। এখানে দুটো ক্যাটেগরিতে ভাগ করে দিয়েছে, বলেছে কি পার্সন লোকেটেড ইন স্পেশাল ক্যাটেগরি স্টেট, যে পার্সন রেজিস্ট্রেশন নিতে যাচ্ছে তারা কি এইসব স্টেটে রয়েছে, স্পেশাল ক্যাটেগরি স্টেট? যদি এই স্পেশাল ক্যাটেগরি স্টেটে থাকে তাহলে 20 লাখ লিমিট দেখতে হবে, 20 লাখ পেরিয়ে গেলে রেজিস্ট্রেশন নিতে হবে। আর যদি স্পেশাল ক্যাটেগরি স্টেটে না হয়, মানে এইসব স্টেটে না হয়, ধরো ওয়েস্ট বেঙ্গল, তাহলে স্পেশাল ক্যাটেগরি স্টেট নয়, তখন দেখতে হবে 40 লাখ। কার ক্ষেত্রে? গুডসের ক্ষেত্রে দেখবে, আর সার্ভিসের ক্ষেত্রে কত দেখবে? 20 লাখ। আর স্পেশাল ক্যাটেগরি স্টেট হলে গুডস হোক সার্ভিস হোক অলওয়েজ, গুডস হোক সার্ভিস হোক অলওয়েজ 20। তাহলে আরেকবার শুনে নাও, রেজিস্ট্রেশন কখন নিতে হবে? যদি টার্ন ওভার, তোমাকে দেখতে হবে স্পেশাল ক্যাটেগরি স্টেটে আমার বিজনেস আছে কি নেই। স্পেশাল ক্যাটেগরি স্টেট হলে তাহলে 20 লাখ পেরিয়ে গেলে লিমিট, সার্ভিস হোক গুডস হোক, তখন রেজিস্ট্রেশন নিতে হবে, এখানে ইয়েস করা আছে। আর যদি স্পেশাল ক্যাটেগরি স্টেটে না হয় তাহলে দেখতে হবে টার্ন ওভার কি আমার 40 লাখ পেরিয়ে গেছে বা 20 লাখ পেরিয়ে গেছে। যদি পেরিয়ে যায় তাহলে রেজিস্ট্রেশন নিতে হবে, যদি না পেরোয় নিতে হবে না। ঠিক আছে, গুডসের ক্ষেত্রে 40, সার্ভিসের ক্ষেত্রে 20। ঠিক আছে, এখানে স্পেশালি বলে দিয়েছে 40 লাখ ফর গুডস, 20 লাখ ফর সার্ভিস। তাদের ক্ষেত্রে এই সাইডের কেস, এই সাইডের কেস, আর এই সাইডে তো অলওয়েজ 20। লাস্ট ডেটা কি কোনো কিছু মডিফাই হয়েছে? লাস্ট 40 লাখ আর 20 লাখ মডিফাই হয়েছে? আচ্ছা, এরপরে এসে যাও কি রেজিস্ট্রেশন, ধরো আমার 40 লাখের কম বা 20 লাখের কম, আমি ভলেন্টারি রেজিস্ট্রেশন নিতে পারি কি পারি না? আমি চাইছি আমি জিএসটি রেজিস্ট্রেশন নেব, আমার ভালো লেগেছে আমি জিএসটি রেজিস্ট্রেশন নেব, আমার 20 লাখ পেরোয়নি বা 40 লাখ পেরোয়নি। ইয়েস, নেওয়া যেতে পারে, ভলেন্টারিলি রেজিস্ট্রেশন করা যেতে পারে। ঠিক আছে, ভলেন্টারিলি রেজিস্ট্রেশন করলে কিন্তু প্রত্যেক মাসে রিটার্ন ফাইলিং করতে হবে, যেমন ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হয়। তুমি ভাবছো কি আমি রেজিস্ট্রেশন করে নিলাম, আমার তো দরকার ছিল না, আমি এক মাসে রিটার্ন ফাইলিং করবো, আরেক মাসে করবো না, আমার মন ইচ্ছা না। একবার তুমি রেজিস্ট্রেশন করিয়ে নিলে প্রত্যেক মাসেরই রিটার্ন ফাইলিং করতে হবে। রিটার্ন মানে ফর্ম। তুমি বলতে পারো না আমার তো রেজিস্ট্রেশনের দরকার ছিল না, আমি তো ও নিয়েছি আমার ইচ্ছা করে, আমি এরকম করতে পারি না। রেজিস্ট্রেশন তুমি ভলেন্টারিলি নিতে পারো, নিলেই তোমার ট্যাক্স কালেক্ট করতে হবে, পে করতে হবে, রিটার্ন ফাইলিং করতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, টার্নওভার যেটা কম্পিউট হবে প্যান ওয়াইজ, টার্নওভার যেটা কম্পিউট হবে প্যান ওয়াইজ, এই যে আমরা 40 লাখ দেখবো, 40 লাখ দেখবো বিজনেস ওয়াইজ নয়, 40 লাখ বা 20 লাখ দেখবো বিজনেস ওয়াইজ নয়, আমরা দেখবো প্যান ওয়াইজ। তোমার ধরো তোমার একটাই প্যান কার্ড, তুমি ইন্ডিভিজুয়াল, তোমার একটাই প্যান কার্ড, সেই প্যান কার্ডের আন্ডারে অনেকগুলো বিজনেস রয়েছে, ফার্নিচার বিজনেস রয়েছে, কম্পিউটার বিজনেস রয়েছে, রাইসের বিজনেস রয়েছে। তুমি তো বলবে কি আমার কম্পিউটারের বিজনেসে তো টার্ন ওভার 20 লাখ, 20 লাখ, আর ফার্নিচার বিজনেসে তো টার্ন ওভার আমার 5 লাখ, আর রাইস বিজনেসেও আমার টার্ন ওভার 5 লাখ, আমার তো 30 লাখ হচ্ছে, আমার তো 40 লাখ বেরোচ্ছে না। ঠিক আছে, আচ্ছা সরি, এটা টোটাল 30 হয়ে গেল। আমি ধরে নিলাম কি তোমার রাইস বিজনেসে 20, ফার্নিচার বিজনেসে 20, আর কম্পিউটার বিজনেসে 20, 20, 20, 20। তুমি বলতে পারো না কি আমার তো ইন্ডিভিজুয়াল বিজনেসে 40 লাখ বেরোয়নি, কারণ 40 লাখ কিসের ক্ষেত্রে? গুডসের ক্ষেত্রে। তো এই যে 20, 20, 20 ইন্ডিভিজুয়াল বিজনেসে 40 পেরোচ্ছে না, এইভাবে দেখা হবে না। তো দেখা হবে কিভাবে? এগ্রিগেট দেখা হবে, প্যান ওয়াইজ। তুমি ইন্ডিভিজুয়াল, তোমার একটাই প্যান, তোমার কতগুলো বিজনেস আছে সব বিজনেসের টার্ন ওভার নিয়ে নাও, দেখা হবে সব বিজনেসের টার্ন ওভার মিলে 40 লাখ পেরোচ্ছে কি পেরোয়নি। ইন্ডিভিজুয়াল বিজনেস দেখা হবে না।
তাহলে তোমার রেজিস্ট্রেশন দরকার আছে কি দরকার নেই সেটা ডিটারমাইন করার সময় তুমি বিজনেস ওয়াইজ টার্নওভার দেখবে না, তুমি দেখবে প্যান ওয়াইজ টার্নওভার। স্যার যার হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড নয়, যার বিজনেসটা আপনার কোম্পানি, কোম্পানির ক্ষেত্রেও সেম দেখতে হবে, সব ব্রাঞ্চের মিলে টোটাল টার্নওভার কি 40 লাখ পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আমাদের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যেখানে আমরা দেখে নেব যে এবিসি লিমিটেডকে রেজিস্ট্রেশন নিতে হবে কি হবে না। তাছাড়াও এগ্রিগেট টার্নওভার যে ওয়ার্ডটা লেখা রয়েছে, যদি এগ্রিগেট টার্নওভার কত পেরিয়ে যায়, 40 লাখ বা 20 লাখ পেরিয়ে যায় নর্মাল স্টেটের ক্ষেত্রে, তো এখানে এগ্রিগেট টার্নওভারের মধ্যে কি কি আসছে, এগ্রিগেট টার্নওভারের মধ্যে সবকিছুই কাউন্ট হবে, শুধুমাত্র কোনটা কাউন্ট হবে না, যেই গুডসের উপরে মানে যেই গুডস বা সার্ভিসের উপরে তুমি রিভার্স চার্জ মেকানিজমে ট্যাক্স দাও সেইটা কনসিডার হবে না। তাহলে তোমার এগ্রিগেট টার্নওভার তুমি যখন দেখছো সেই এগ্রিগেট টার্নওভারের মধ্যে সবকিছু এসে যাবে, সবকিছু বলতে এক্সামটেড সাপ্লাই এসে যাবে, নীল রেটেড সাপ্লাই এসে যাবে, আর নন জিএসটি সাপ্লাই এসে যাবে। আমি যখন এগ্রিগেট টার্নওভার দেখছি কি আমার 40 লাখ পেরোচ্ছে কি পেরোচ্ছে না, 20 লাখ পেরোচ্ছে কি পেরোচ্ছে না, তখন আমাকে নীল রেটেড টার্নওভার কাউন্ট করতে হবে, এক্সামটেড টার্নওভার কাউন্ট করতে হবে, আর নন জিএসটি সেলও কাউন্ট করতে হবে। কিন্তু একটা শুধু কাউন্ট করা যাবে না, সেটা হচ্ছে কি যে সাপ্লাইয়ের উপরে আমাকে রিভার্স চার্জ মেকানিজমে ট্যাক্স দিতে হয়, যে সাপ্লাইয়ের উপরে আমাকে রিভার্স চার্জ মেকানিজমে ট্যাক্স দিতে হয় সেই সাপ্লাইটাকে কনসিডার করা যাবে না। রিভার্স চার্জ মেকানিজমে কোন সাপ্লাইয়ের উপরে ট্যাক্স দিতে হয়, আমি তোমার কাছ থেকে গুডস কিনলাম তো আমাকেই ট্যাক্স দিতে হয়, তো সেই যে গুডসটা কিনলাম সেটা তো পারচেজ, সেল তো নয়, সেই জন্য সেটাকে কাউন্ট করা যাবে না। তো একটা এক্সাম্পল আছে দেখে নেব, তাতে ক্লিয়ার হয়ে যাবে। এবিসি লিমিটেডের ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার কি কি টার্নওভার রয়েছে, গুড সাপ্লাই করেছে 20 লাখের এক্সক্লুডিং জিএসটি, জিএসটি অবভিয়াসলি জিএসটি বাদ দিয়েই কাউন্ট হবে, দেখা হবে জিএসটি বাদ দিয়ে তোমার এই এগ্রিগেট টার্নওভারটা কাউন্ট করা হবে 40 লাখটা, জিএসটি বাদ দিয়ে তার গুড সেল করে 10 লাখ, জব ওয়ার্কারের প্রিমাইসেস থেকে সাপ্লাই হয়েছে 4 লাখ। জব ওয়ার্কার বলতে আমি ধরো শার্ট ম্যানুফ্যাকচারার, আমি আমার কোম্পানি শার্ট ম্যানুফ্যাকচার করে, আমি কি করলাম শার্টের যে বটন রয়েছে সেটা লাগানোর জন্য আমি কাউকে দিয়ে দিলাম, বললাম তুমি শার্টের বটন লাগাবে, ঠিক আছে। তো আমি যে তাকে দিলাম সে তাহলে কি হলো, জব ওয়ার্কার হলো, জব ওয়ার্কার তাকে বলা হবে। তো জব ওয়ার্কারের প্রিমাইসেস থেকে সেল হয়েছে, ওখান থেকে আমি সেল করে দিতে পারি যে ওইখানে আমার জব ওয়ার্কারের কাছে গুডস পড়ে আছে, ওইখান থেকে ডেলিভারি হয়ে যাবে। তো জব ওয়ার্কারের প্রিমাইসেস থেকে সেল হয়েছে 4 লাখে, ঠিক আছে। এক্সামটেড গুড সাপ্লাই হয়েছে 40 লাখের, রিভার্স চার্জ মেকানিজমে সাপ্লাই হয়েছে 20 লাখের, ঠিক আছে। আর নন ট্যাক্সেবল গুডসের সাপ্লাই হয়েছে 1 লাখের। তাহলে এখানে কোনটা কনসিডার হবে না, শুধুমাত্র রিভার্স চার্জ মেকানিজমের সাপ্লাইটা কনসিডার হবে না, এইটা কনসিডার না করে বাকি 4টে কনসিডার করে দেখে নাও যে তার নন ট্যাক্সেবল সাপ্লাই হোক, নন জিএসটি হোক, এক্সামটেড গুডস হোক, নীল রেটেড গুডস হোক, সব মিলিয়ে 40 লাখ পেরোচ্ছে কি পেরোচ্ছে না। তো আমরা দেখলাম কি 14, 24, 38, 29, তো কোম্পানির 40 লাখ পেরোচ্ছে না, ঠিক আছে, 39 হচ্ছে, তাহলে কোম্পানি ইজ নট লাইবেল টু রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে আমি একটা ওয়ার্ড বলে রাখি কি এক্সামটেড গুডস কি, এক্সামটেড গুডস বলতে যে গুডসের উপরে এখন জিএসটি লাগাচ্ছে না জিএসটি ডিপার্টমেন্ট, জিএসটি নিচ্ছে না, তাদেরকে বলা হবে এক্সামটেড গুডস। এক্সামটেড গুডস, এক্সাম্পল গুডস কোনগুলো? সল্ট, অত্যাবশ্যকীয় গুডস। এক্সামটেড গুডস আর নীল রেটেড গুডস এর মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। নীল রেটেড গুডসে কি হবে, তার রেটটা নীল, 0%, আর এক্সামটেড গুডস মিনস যে কোনো গুডস যেটা কি এখন জিএসটি ডিপার্টমেন্ট বলে রেখেছে কি এটার উপরে এখন জিএসটি লাগাচ্ছি না, এই ডেটের পর থেকে লাগাবো, এখন ইকোনমি ভালো চলছে না, স্লো ডাউনে চলছে, সেই জন্য এর পরের থেকে লাগাবে। নীল রেটেড ট্যাক্স বলতে যার ট্যাক্স রেট 0, 5 নয় 0, 12 নয় 0,
তাকে বলা হবে নীল রেটেড। জিরো মানেও তো এক্সাম হবেই না। হ্যাঁ, সেটাও এক ধরনের ক্যাটেগরি, এক্সামটেড এর মধ্যেই পড়ে, কিন্তু এক্সামটেড নীল রেটেড মধ্যে থিন লাইন অফ ডিফারেন্স রয়েছে কি, নীল রেটেড মানে তার রেটটাই জিরো, কিন্তু এক্সামটেড মানে হচ্ছে There is গভর্নমেন্ট no GST. গভর্নমেন্ট এখন ছেড়ে দিচ্ছে, গভর্নমেন্ট যেই রেট মেনশন করবে সেই ডেটের পর থেকে জিএসটি লাগানো হবে, ঠিক আছে, আর লিমিটেড মানে জিএসটি তার রেটটাই জিরো আছে। জিরো লাগানো আছে কিন্তু জিরো আর রিভার্স চার্জটা মানে কি, আমি আপনার কাছ থেকে পারচেজ করলাম, তো যখন পারচেজারকেই ট্যাক্স দিতে হয়, রিভার্স চার্জ মেকানিজম বলতে যখন পারচেজারকেই ট্যাক্স দিতে হয়, সেলার কালেক্ট করে না, তখন সেই যে গুডস, ওই যে সিস্টেমটাকে বলা হয় রিভার্স চার্জ মেকানিজম, আর যে গুডস সার্ভিস ওই ওর আন্ডারে আসে তাদেরকে বলা হয় রিভার্স চার্জ গুডস, রিভার্স চার্জ সার্ভিসেস। মানে আমি আপনার কাছ থেকে গুডসটা পারচেজ করলাম, পারচেজ করে আমাকে জিএসটিটা দিতে হচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্টকে দিতে হচ্ছে, আপনি আবার হয়ে দিচ্ছেন না কালেক্ট করবো না। একটা উদাহরণ দিন না, একটা কোশ্চেন। জিএসটি রিভার্স চার্জ মেকানিজমের চ্যাপ্টারে যাবে, ওখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, ক্যাসিউ নাট রয়েছে, তারপরে বিড়ি র্যাপার লিভস রয়েছে, ওইসব গুডস পারচেজ করলে পারচেজারকেই দিতে হয়। ক্লাস হয়ে গেছে এটা, হুম। রেকর্ড দিয়ে দিছেন? লাস্ট ক্লাসে রেকর্ড দেন। আচ্ছা, এরপরে এসে যাও যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তিনটে বিজনেস সেগমেন্ট রয়েছে, ফ্রেশ, পেট্রোলিয়াম, এডুকেশন। ফ্রেশ, পেট্রোলিয়াম, এডুকেশন কটা আউটলেট রয়েছে? আউটলেট 5টা স্টেটে আউটলেট রয়েছে, 5টা আউটলেট, তার মানে কটা রেজিস্ট্রেশন লাগবে? 5টা রেজিস্ট্রেশন, 5টা স্টেটে 5টা রেজিস্ট্রেশন। না স্যার, 5, মোর দ্যান 5 আউটলেটস ইন এভরি স্টেট। আচ্ছা, প্রত্যেকটা স্টেটে 5টার, পাঁচটার বেশি করে আপনার হচ্ছে ওর আউটলেট আছে প্রত্যেকটা স্টেটে। তাহলে নাম্বার অফ স্টেট কটা স্টেট হচ্ছে? 29টা না কটা স্টেট আছে এখন? 31 স্টেটে ইন্টু 5 করে ধরে নাও, 165 অতগুলা রেজিস্ট্রেশন লাগবে না, না 155 তোমার স্টেট ওয়াইজ একটা করে রেজিস্ট্রেশন নিলেই হয়ে যাবে, 31 কারণ ওপরেই আমরা পড়ে এসেছি কি, ওপরেই পড়ে এসেছি যদি একটা স্টেটে একটা রেজিস্ট্রেশনই সাফিসিয়েন্ট, কিন্তু তোমার বিজনেস ভার্টিক্যাল চেঞ্জ হলে তখন তুমি আলাদা রেজিস্ট্রেশন নিতে পারো। তার মানে রিলায়েন্স ফ্রেশের জন্য একটা করে রেজিস্ট্রেশন নিয়ে নাও, তার মানে 31টা স্টেট রয়েছে, 31টা, এখানে 30টা যদিও আছে, এটা আগের থেকেই ছিল, তো প্রেজেন্ট সিচুয়েশনে যতগুলো থাকবে সেই অনুযায়ী রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, এরপরে পেট্রোলিয়ামের, এটা একটা বিজনেস ভার্টিক্যাল, এটা আলাদা বিজনেস, তো এই দুটো অফিস আছে গুজরাটে, একটা দিল্লি অফিস রয়েছে, তার মানে গুজরাটে একটা নিলেই হবে, গুজরাটে একটা, দিল্লিতে একটা, তার মানে দুটো হলেই হয়ে যাবে। তারপর হ্যাভিং স্কুল ইন 5 স্টেট। হ্যাভিং স্কুল ইন 5 স্টেট, তাহলে 5টা স্টেটে 5টা নিলেই হয়ে যাবে। স্যার এডুকেশনের ক্ষেত্রে কি জিএসটি লাগানো হচ্ছে? এডুকেশনের ক্ষেত্রে জিএসটি কিছু কেসে লাগানো হয় না, কিছু কেসে লাগানো হয়, ঠিক আছে, কি রকম যেমন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে লাগানো হয় না, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে লাগানো হয়, গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে লাগানো হয় না। অ্যাপ্রুভড যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রোভাইড করে, যে কোয়ালিফিকেশন প্রোভাইড করে, ধরো একটা প্রাইভেট কলেজ রয়েছে কিন্তু সেটা ইন্ডিয়ান লতে রেকগনাইজড ডিগ্রি প্রোভাইড করছে, তাহলে সেটা কি হবে, এক্সামটেড হয়ে যাবে জিএসটি থেকে, জিএসটি লাগবে না, এটাকে বলা হয় এক্সামটেড এর এক্সাম্পল, এক্সামটেড জিএসটি নেওয়া হচ্ছে না, ঠিক আছে। যেমন আইসিএ আইসিএ মডিউলার স্কিল কোর্স, এটাও এক্সামটেড রয়েছে, কারণ অ্যাজ পার নোটিফিকেশন এই যে ন্যাশনাল স্কিল অফ ভোকেশনাল ট্রেনিং রয়েছে এনসিভিটি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেহেতু এখানে রেজিস্ট্রেশন রয়েছে, এদের সাথে টাই আপ রয়েছে, এদের সাথে রেজিস্টার্ড রয়েছে, তো সেই জন্য এই কোর্সটার জিএসটি লাগে না, ঠিক আছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। কিন্তু তুমি যদি কাল একটা প্রাইভেট কলেজ, প্রাইভেট টিউশন খোলো, তোমার স্টুডেন্টের কাছ থেকে ফিজ চার্জ করো 10,000 20,000, তাহলে কিন্তু তাদের জিএসটি লাগবে, কারণ সেখানে কোনো অ্যাপ্রুভাল নেই গভর্নমেন্টের কাছ থেকে, সেটা কোনো তোমার রেকগনাইজড এডুকেশন নয়, সেই জন্য জিএসটি লাগবে, ঠিক আছে।
আচ্ছা, এখানে দেখা যাক আরেকটা এক্সাম্পল রয়েছে, এভারেস্ট লিমিটেড হেড অফিস রয়েছে, ফ্যাক্টরি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, হেড অফিস ফ্যাক্টরি দুটোই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। গুডস আর ম্যানুফ্যাকচার্ড ইন দিস ফ্যাক্টরি অনলি অ্যান্ড ট্রান্সফার টু রিটেল আউটলেট ইন ডিফারেন্ট স্টেট। গুডস তো ম্যানুফ্যাকচার হয় ফ্যাক্টরিতে এবং ট্রান্সফার করে দেওয়া হয় কোথায়, রিটেল আউটলেটে ডিফারেন্ট স্টেটে। তার মানে বুঝতে পারছো যে আমি যে এক্সাম্পলটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম সেটাই হচ্ছে, ফ্যাক্টরি তো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে ম্যানুফ্যাকচার হয় আর পাঠিয়ে দেয় ডিফারেন্ট স্টেটে, ডিফারেন্ট স্টেটে কি রয়েছে, আউটলেট রয়েছে। একটা আউটলেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার মানে ওয়েস্ট বেঙ্গলে কি কি রয়েছে, এভারেস্ট লিমিটেডের হেড অফিস রয়েছে, একটা আউটলেট রয়েছে আর ফ্যাক্টরি রয়েছে। হেড অফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, একটা আউটলেট রয়েছে আর ফ্যাক্টরি রয়েছে, তিনটে রয়েছে। তাহলে এভারেস্ট লিমিটেডকে তো একটা রেজিস্ট্রেশন তো নিতেই হবে, যেহেতু আউটলেট রয়েছে, আউটওয়ার্ড সাপ্লাই যেহেতু হবে, তাহলে একটা রেজিস্ট্রেশন তো নিতেই হবে। আর যদি এভারেস্ট লিমিটেড চায় কি তার যে ডিফারেন্ট আউটলেট রয়েছে সেই আউটলেটের মধ্যে ইনপুট সার্ভিসের ট্যাক্সকে সে ডিস্ট্রিবিউট করবে, তাহলে আরেকটা রেজিস্ট্রেশন নিতে হবে, সেটা হচ্ছে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশন। তো এরপরে পড়া যাক যে ইট হ্যাজ ওয়ান, এটা তো পড়া হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে একটা আছে, ওয়ান ইন কর্ণাটকা, কর্ণাটকাতে একটা রয়েছে, তার মানে কর্ণাটকাতে আরেকটা রেজিস্ট্রেশন নিতে হবে, সেপারেট রেজিস্ট্রেশন। ওয়ান ইন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে আরেকটা রেজিস্ট্রেশন নিতে হবে, আন্ধ্রপ্রদেশে তাহলে আরেকটা রেজিস্ট্রেশন নিতে হবে। ব্রাঞ্চ আছে আন্ধ্রপ্রদেশ, তার মানে আন্ধ্রপ্রদেশে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আউটলেট আর হচ্ছে ব্রাঞ্চ, আউটলেট ব্রাঞ্চ। তার মানে একটা নিলেই তো হয়ে যাবে, আন্ধ্রপ্রদেশে একটা নিলেই হয়ে যাবে, আউটলেট ব্রাঞ্চের জন্য একটা হলেই হয়ে যাবে। ইনপুটস আর রিসিভড ইন হেড অফিস, ইনপুট ফ্যাক্টরিতে যে সমস্ত সার্ভিস লাগবে, ইনপুট লাগবে, সেটা কোথায় আসে, ফ্যাক্টরিতে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাঞ্চেও আসে, আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশের ব্রাঞ্চেও যায়। তো এখানে বলছে যে কটা রেজিস্ট্রেশন লাগবে, এখানে বলছে ওয়েস্ট বেঙ্গলে তাহলে কটা রেজিস্ট্রেশন, একটা রেজিস্ট্রেশন নেবে, সেটা ফ্যাক্টরি আর আউটলেটের জন্য, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে। আরেকটা ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশন আইএসডি রেজিস্ট্রেশন নেবে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে দুটো হলে হয়ে যাবে, একটা ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউট করার জন্য আর একটা ফ্যাক্টরি আর আউটলেটের জন্য, দুটো রেজিস্ট্রেশন, একটা ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশন আর একটা আউটওয়ার্ড সাপ্লাইয়ের জন্য। আচ্ছা, প্রত্যেক স্টেটে একটা একটা করে রয়েছে আউটলেট, সব স্টেটে একটা করে নিতে হবে রেজিস্ট্রেশন, কর্ণাটকে একটা নিবে, মহারাষ্ট্রতে আরেকটা, আন্ধ্রপ্রদেশে আরেকটা। আর এখানে বলছে আন্ধ্রপ্রদেশে যে ইনপুট সার্ভিস নিয়ে থাকে, ইনপুট কোথায় নেওয়া হয়, আন্ধ্রপ্রদেশের ব্রাঞ্চেও নেওয়া হয়। তো আন্ধ্রপ্রদেশ যদি ডিস্ট্রিবিউট করতে চায় ইনপুট সার্ভিসকে, ইনপুট সার্ভিসের উপরে যে ট্যাক্সটা দিয়েছে সেটা যদি ডিস্ট্রিবিউট করতে চায়, হতে পারে আন্ধ্রপ্রদেশ ব্রাঞ্চ কিছু সার্ভিস নিয়েছে, সার্ভিস নেওয়ার পর সেই সার্ভিসের বেনিফিট অন্য ব্রাঞ্চও নিচ্ছে, আমি কেন আমি কেন এক্সপেন্সকে ডিস্ট্রিবিউট করব, যদি অন্যরা বেনিফিট নেয় তবেই তো আমি সেটা ডিস্ট্রিবিউট করব। আমার হেড অফিস রয়েছে, আমি হেড অফিসে সব ধরনের সার্ভিস নিচ্ছি, প্রফেশনাল সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস, তো আমি সেটা ব্রাঞ্চকে তখনই ডিস্ট্রিবিউট করব যদি আমার থেকে ব্রাঞ্চ বেনিফিটেড হয় সেই সার্ভিসে, অলওয়েজ বেনিফিটেড হবে, কারণ ব্রাঞ্চের সাথে তো হেড অফিসের লিঙ্ক থাকবে না, তো সেই জন্য ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে দেখে নিয়েছো ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশন। বলছিলাম তাহলে ধরুন আমার হচ্ছে, আমি হচ্ছে অনলি, এরপরে এসে যাব কি, কম্পালসারি রেজিস্ট্রেশন, কোন কোন সিচুয়েশনে কম্পালসারি রেজিস্ট্রেশন লাগবে। তোমার টার্নওভার যত কমই হোক না কেন, তোমার টার্নওভার 5 লাখ হোক না কেন, তোমার টার্নওভার 15 লাখ হোক না কেন, তোমার টার্নওভার যাই হোক না কেন, কখন কম্পালসারিলি জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে সেগুলো আমরা দেখে নেব। তো ফার্স্ট বলছে যদি তোমার ইন্টার স্টেট সাপ্লাই থাকে, তুমি যদি এক স্টেট থেকে অন্য স্টেটে সাপ্লাই করো, তুমি বিজনেস চালু করেছো আজকের ডেটে, তোমাকে যদি এক স্টেট থেকে অন্য স্টেটে মাল পাঠাতে হয়, গুডস পাঠাতে হয়, তাহলে কিন্তু তোমার জিএসটি রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি। তো সেক্ষেত্রে আমরা টার্নওভার দেখবো না যে তুমি আজকে শুধু বিজনেস স্টার্ট করেছো, তোমার টার্নওভার তো 1 লাখ, তোমার টার্নওভার তো 2 লাখ, তো সেটা দেখা হবে না, তুমি যদি ইন্টার স্টেট সাপ্লাই করো জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। আচ্ছা, ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন, তারও রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তো তুমি বলবে কি ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসনটা কি, ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন বলতে যার পার্মানেন্ট প্লেস অফ বিজনেস নেই অন্য স্টেটে, কিন্তু সে কিছু দিনের জন্য সেই স্টেটে বিজনেস করতে যাচ্ছে, তো তাকে বলা হবে ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন। এক্সাম্পল কি, ধরো
বিহারে মেলা হবে, কি উড়িষ্যাতে মেলা হবে 1 মাস ধরে, আর তুমি কি করতে চাইছো সেই মেলায় গিয়ে তোমার গুডস বিক্রি করবে। তো সেই স্টেটে তোমাকে রেজিস্ট্রেশন নিতে হবে টেম্পোরারিলি। ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন পাওয়া যায় 90 ডেজের জন্য। তো টেম্পোরারি তোমাকে রেজিস্ট্রেশন নিতে হবে কি তুমি এই স্টেটে বিজনেস করতে যাচ্ছ। রেজিস্ট্রেশন নেবে কি ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন, যার ভ্যালিডিটি হয় 90 ডেজ। ঠিক আছে। আর তারপরে আবার রিনিউয়াল করে রাখতে হবে। রিনুয়াল আবার তুমি ওই রেজিস্ট্রেশন, আচ্ছা ওই রেজিস্ট্রেশনটা এক্সটেন্ড করানো যেতে পারে আরো 90 ডেজ। ঠিক আছে, তার বেশি আর এক্সটেন্ড হবে না, তখন তোমাকে ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। কারণ আবার নতুন রেজিস্ট্রেশন নিতে পারো, নতুন রেজিস্ট্রেশন করে আবার তুমি বিজনেস করতে পারো কিছুদিনের জন্য। কিন্তু ওই রেজিস্ট্রেশন ইনিশিয়ালি 90 ডেজ দেওয়া হয়, তারপরে আবার এক্সটেন্ড হতে পারে কমিশনারের পারমিশনে। কমিশনার রয়েছে, তার পারমিশনে এক্সটেন্ড হতে পারে আরো 90 ডেজ। ঠিক আছে, এরপরে এসে যাও নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন। এদেরকেও রেজিস্ট্রেশন নিতে হবে কম্পালসারিলি। এরা কারা? এরা হচ্ছে বিদেশে থেকে যারা আসছে, বাইরের কোনো ফরেনার ইন্ডিয়াতে এসে যদি কোনোদিন কিছুদিনের জন্য বিজনেস করতে যায়। যেমন তুমি এক স্টেট থেকে অন্য স্টেটে বিজনেস করতে যাচ্ছ, এটা স্টেটের মধ্যে হচ্ছে কিন্তু ওখানে তোমার পার্মানেন্ট প্লেস অফ বিজনেস নেই ওই স্টেটে। সিমিলার সিচুয়েশন যদি একজন ফরেনার করে, যে বাইরের দেশ থেকে তোমার ইন্ডিয়াতে এসে কিছুদিনের জন্য বিজনেস করছে, তো তার ক্ষেত্রে কোন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেবল হয়ে যাবে? নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন রেজিস্ট্রেশন। তার যে রেজিস্ট্রেশন হবে নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন রেজিস্ট্রেশন, তারও ভ্যালিডিটি 90 ডেজ, সেটাও এক্সটেন্ড করা যাবে আরো 90 ডেজ। আর হবে না, তোমার ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, আবার ফ্রেশ রেজিস্ট্রেশন নাও, তখন আবার 90 করবে। পারসন রিকোয়ার্ড টু পে ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ। যে পার্সনকে রিভার্স চার্জ মেকানিজমে ট্যাক্স পে করতে হয়, সেই পার্সনকে কম্পালসারিলি রেজিস্ট্রেশন করতে হবে। ধরো তোমার বিজনেস রয়েছে কি, তুমি এগ্রিকালচারিস্টের কাছ থেকে ক্যাশিউ নাট কিনবে। ক্যাশিউ নাট বলতে কাজু বাদাম কিনবে এবং প্যাকিং করে সেল করবে। তার মানে তুমি যে এগ্রিকালচারিস্টের কাছ থেকে ক্যাশিউ নাট কিনছো, এগ্রিকালচারিস্ট তো রেজিস্ট্রেশনের দরকার নেই, কারণ আমরা জানি কি ক্যাশিউ নাট এমন একটা গুডস যেটা কি রিভার্স চার্জ মেকানিজমে পড়েছে। তার মানে যে এগ্রিকালচারিস্টের কাছ থেকে কিনবে তাকেই জিএসটি পে করতে হবে। তার মানে এই সিচুয়েশনে তোমার রেজিস্ট্রেশন করা কম্পালসারি হয়ে যাচ্ছে, কারণ তুমি এমন একটা গুডস কিনছো যেটা কি রিভার্স চার্জ মেকানিজমে কভার রয়েছে। মানে যে সেল করছে সে কিছুই করবে না, তোমাকেই সবকিছু কাজ করতে হবে। তো সেই সিচুয়েশনে তোমার টার্নওভার দেখা হবে না, তোমার টার্নওভার 1 লাখ কি 2 লাখ 5 লাখ দেখা হবে না, তোমার রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। পারসন রিকোয়ার্ড টু ডিডাক্ট টিডিএস। জিএস যেমন আমরা ইনকাম ট্যাক্সের টিডিএস দেখেছিলাম, জিএসটিরও টিডিএস রয়েছে। জিএসটিতে কখন টিডিএস কাটতে হয়? টিডিএস আর কিছুই নয়, পেমেন্টের আগে টাকা কেটে নেওয়া, ওটাই হচ্ছে টিডিএস। তো জিএসটিতেও সিমিলার সিচুয়েশন ইনকাম ট্যাক্সের মতো। টিডিএস রিটার্ন সেটা পরে, এখন জিএসটি চলছে, এটা শেষ হয়ে যাক তারপরে বলবো। দেখো টিডিএস, টিডিএস তোমার বলা হলো কি পেমেন্ট করার আগে কি টাকা কেটে নেওয়া। তো যে সমস্ত পার্সনকে টিডিএস কাটতে হয় তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া ম্যান্ডেটরি, তাদেরকে সে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া ম্যান্ডেটরি। তো জিএসটিতে শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশনকেই টিডিএস কাটতে হয়। তুমি যদি কালকে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনকে সার্ভিস দিয়ে থাকো, কনস্ট্রাকশন সার্ভিস, গভর্নমেন্ট অর্গানাইজেশন, ধরো তুমি লোকাল অথরিটিকে সার্ভিস দিয়েছো, তার মানে মিউনিসিপ্যালিটিকে কনস্ট্রাকশন সার্ভিস দিয়েছো, তুমি যে জিএসটি বিলটা করবে কনস্ট্রাকশন সার্ভিসের উপরে, তুমি তো মিউনিসিপ্যালিটিকে বিল করে দিলে। তো মিউনিসিপ্যালিটি তোমাকে যখন পে করবে তখন কিন্তু জিএসটি টিডিএস কেটে পে করবে। তাহলে জিএসটি টিডিএস শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশনকেই কাটতে হয়। ঠিক আছে, কিন্তু আমরা ইনকাম ট্যাক্সে যে টিডিএস পড়েছি সেক্ষেত্রে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমরা দেখেছি, কিন্তু জিএসটিতে শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশনে টিডিএস কাটবে যখন কাউকে তারা পেমেন্ট করবে। এজেন্ট অফ সাপ্লায়ার, তুমি যদি এজেন্ট হিসাবে কাজ করো, তাহলে তোমার রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তোমার টার্নওভার দেখা হবে না, আমি তো জাস্ট এই এজেন্সি বিজনেস স্টার্ট করেছি। আচ্ছা, ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর, এটা তো কিছুক্ষণ আগেই বলে এলাম। ই কমার্স অপারেটর,
দেখো তাহলে ই কমার্স অপারেটর, তুমি যদি ই কমার্স অপারেটরের থ্রু দিয়ে সাপ্লাই করো তাহলে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, আর ই কমার্স অপারেটরকে তো রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে ফ্লিপকার্ট, আমাজন এদের জিএসটি রেজিস্ট্রেশন তো থাকবেই, ঠিক আছে। আর তাদের থ্রু দিয়ে যারা সাপ্লাই করছে তাদেরও জিএসটি রেজিস্ট্রেশন থাকবে। তার মানে অনলাইন পোর্টাল যারা খুলেছে, যারা ই কমার্স অপারেট করছে, তাদের জিএসটি রেজিস্ট্রেশন থাকবে, তাদের থ্রু দিয়ে যারা সেল করছে তাদেরও জিএসটি রেজিস্ট্রেশন থাকবে, ঠিক আছে। দুটো পয়েন্ট। আচ্ছা, এরপর এসে যাও কি পারসন সাপ্লাইং অনলাইন ইনফরমেশন ডেটাবেস অ্যাক্সেস রিট্রিভাল সার্ভিসেস ফ্রম এ প্লেস আউটসাইড ইন্ডিয়া টু এ পারসন ইন ইন্ডিয়া। এটা কি বলতে চাইলো কি যারা অনলাইন ডেটাবেস সার্ভিস প্রোভাইড করছে, ধরো যারা ওয়েবসাইট খুলে রেখেছে, সেখানে বিভিন্ন ধরনের ডেটা রয়েছে, তুমি সেটা ডাউনলোড করছো, তার জন্য তোমাকে পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা আগের দিনের এক্সাম্পল দেখেছিলাম কি অ্যাপেল ইন্ডিয়া বলে কিছু দেখেছিলাম, যেখানে তোমার সং ডাউনলোড করার জন্য পেমেন্ট করতে হয়েছিল আর তাদের জিএসটি লেগেছিল। তাহলে এখানে কি বললো, যারা অনলাইন ইনফরমেশন ডেটাবেস সার্ভিস প্রোভাইড করছে, সফটওয়্যার খুলে রেখেছে, ওয়েবসাইট খুলে রেখেছে, আউটসাইড ইন্ডিয়া থেকে সার্ভিস দিচ্ছে, তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া ম্যান্ডেটরি। ইন্ডিয়ান পার্সনকে সার্ভিস প্রোভাইড করছে, তো সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া ম্যান্ডেটরি। তোমার টার্নওভার দেখা হবে না, তোমার টার্নওভার কত কি হয়েছে না হয়েছে, এখানে আমরা যা পড়ছি তোমার টার্নওভার দেখা হবে না, কম্পালসারি রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে বলেছে সাচ আদার ক্লাস অর ক্লাস অফ পার্সন অ্যাজ মে বি নোটিফাই, গভর্নমেন্ট যদি আরো কোনো পার্সনকে নোটিফাই করে, তো এখন এই পয়েন্টের রিলিভেন্স নেই। ফরেক্স মার্কেটে যারা ব্যবসা করে তাদেরকেও করতে হবে জিএসটি রেজিস্ট্রেশন, করতে হবে। ফরেক্স মার্কেটটা যে ফরেন এক্সচেঞ্জ, ঠিক তো, তাই তো? আচ্ছা, পার্সন নট লাইবেল ফর রেজিস্ট্রেশন, কাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে না, কাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে না, গভর্নমেন্ট যদি বলে দেয় কিছু স্পেসিফাইড পার্সনকে তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে না। এগ্রিকালচারিস্টকে তো জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে না। কোনটার জন্য? টু দ্য এক্সটেন্ট অফ সাপ্লাই অফ প্রডিউস আউট অফ কাল্টিভেশন অফ ল্যান্ড, ল্যান্ড থেকে যে প্রডিউস সে পাচ্ছে সেটা সেল করার জন্য জিএসটি রেজিস্ট্রেশনের দরকার নেই, ঠিক আছে। আর যদি কোনো গুডস ফুলি এক্সাম্পড হয়, হোলি এক্সাম্পড বা ফুলি এক্সাম্পড হয়, তাহলে তুমি সেই গুডস যদি সেল করো তাহলে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নেই, কারণ তো তোমার জিএসটি পেই করতে হবে না। সেক্ষেত্রে তোমার জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার দরকার হবে না, কারণ তোমার ফুলি এক্সাম্পড। যদি কোনো গুড সার্ভিস নট লাইবেল টু ট্যাক্স হয়, ওটাও সেক্ষেত্রেও। এখানে কি বললো দেখো, পার্সন engaged exclusively supplying goods or service not liable to tax, মানে কি রকম এটা? এটা বলতে চাইলো কি গুড সার্ভিস নট লাইবেল টু ট্যাক্স, এটা ধরো তোমার পেট্রোল ডিজেল, তাতে তুমি ধরো পেট্রোল ডিজেল সাপ্লাই করছো, তোমার জিএসটি রেজিস্ট্রেশন লাগবে কি? লাগবে না। এখানে বললো যে সার্ভিস তুমি প্রোভাইড করছো সেই সার্ভিস এক্সাম্পড রয়েছে, ওটা তো জিএসটির থেকে জিএসটির আন্ডারেই আসছিল না, আমি যেটা আগেরটা বললাম পেট্রোল ডিজেল, কিন্তু এটা জিএসটির আন্ডারে রয়েছে কিন্তু এক্সাম্পড রয়েছে। যেমন এডুকেশন সার্ভিসের ক্ষেত্রে তুমি যদি প্রাইভেট স্কুল খোলো তাহলে তোমার কি জিএসটি রেজিস্ট্রেশন লাগবে? লাগবে না, কারণ তুমি এডুকেশন সার্ভিস প্রোভাইড করছো, ঠিক আছে। আর যে সার্ভিস প্রোভাইড করছো সেটা রেকগনাইজ সার্ভিস রয়েছে, তো এতে জিএসটি রেজিস্ট্রেশন লাগবে না। কিন্তু তুমি যদি একটা কোচিং ক্লাস খোলো তো তাতে জিএসটি রেজিস্ট্রেশন লাগবে, কারণ এটা লিগ্যালি রেকগনাইজ নয়। এই আকাশ টাকাশ এগুলো হুম। আচ্ছা, তাহলে স্পেসিফাইড ক্যাটেগরিজ অফ পার্সন যাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে না, এক তো হচ্ছে যারা রিভার্স চার্জ মেকানিজমে সাপ্লাই করছে তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে না। তুমি ধরো এমন একটা গুডস সাপ্লাই করছো যার ট্যাক্স তোমাকে পে করতে হবে না, যে কিনছে তাকেই পে করতে হবে, তার মানে কি তোমার রেজিস্ট্রেশনের দরকার রয়েছে? যেটা আমরা এক্সাম্পল দেখেছিলাম কি এগ্রিকালচারিস্ট অন্য কাউকে সেল করছে ক্যাশিউ নাট, তো এগ্রিকালচারিস্টকে রেজিস্ট্রেশন নিতে হবে কি? হবে না, সেটাই বলছে।
যে পার্সন মেকিং সাপ্লাইজ মেকিং অনলি রিভার্স চার্জ সাপ্লাইজ, যে সমস্ত পার্সন শুধুমাত্র রিভার্স চার্জ সাপ্লাই করছে, রিভার্স চার্জের আন্ডারে যে গুডস আছে সেই সমস্ত গুডস সাপ্লাই করছে, তার মানে তাকে রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নেই, কারণ তো তাকে জিএসটি কালেক্টই করতে হবে না, যে কিনছে তাকেই কালেক্ট করতে হবে। এখানে বলছে যদি তোমার ইন্টার স্টেট সাপ্লাই হয় আর সেটা কত টাকা পর্যন্ত, 20 লাখ পর্যন্ত। উপরের কেসে আমরা দেখে এসেছিলাম কি, যদি তোমার ইন্টার স্টেট গুডসের সাপ্লাই হয় তাহলে তো তোমার জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। উপরের কেসে আমরা দেখে এসেছিলাম যদি তোমার ইন্টার স্টেট গুড সাপ্লাই করো, গুড সাপ্লাই করছো অন্য স্টেটে, তাহলে তোমার জিএসটি রেজিস্ট্রেশন কম্পালসারি, তোমার টার্নওভার দেখা হবে না। কিন্তু নিচের যে কেসটা বললো সেটা বলা হলো কি, দেখো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু 20 লাখ যদি তোমার টার্নওভার হয় 20 লাখ পর্যন্ত, সেক্ষেত্রে তুমি ইন্টার স্টেট সাপ্লাই করতে পারো, তো কোনো অসুবিধা নেই। তার মানে সাপ্লাই এর ক্ষেত্রে তোমার 20 লাখ পর্যন্ত ছাড় রয়েছে ইন্টারস্টেটে। হ্যাঁ হ্যাঁ সার্ভিস ইন্টারস্টেট, কিন্তু গুডস এর ক্ষেত্রে 1 টাকাও ছাড় নেই, ইন্টারস্টেট গুড সাপ্লাই করা মানেই জিএসটি রেজিস্ট্রেশন। পারসন মেকিং ইন্টারস্টেট সাপ্লাই অফ সার্ভিসেস নোটিফাইড গুডস, কিছু নোটিফাইড গুডস রয়েছে যেগুলো সাপ্লাই যদি করা হয়ে থাকে তো সেক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার দরকার হবে না। যেমন হ্যান্ডিক্রাফট গুডস রয়েছে, তো হ্যান্ডিক্রাফট গুডস যদি 20 লাখ পর্যন্ত করো, আচ্ছা এইখানে যে এই থার্ড পয়েন্টের যে লিমিট রয়েছে সেটা কিন্তু 20 লাখ পর্যন্ত। কিছু নোটিফাইড গুডস রয়েছে, যেমন একটা হ্যান্ডিক্রাফট গুডস বলে দিল, হ্যান্ডিক্রাফট হস্তশিল্পে যে সমস্ত গুডস রয়েছে সেগুলো তুমি যদি কত পর্যন্ত সাপ্লাই করো, 20 লাখ পর্যন্ত ইন্টারস্টেট। প্রথমে তো বলে দেওয়া হয়েছিল যদি গুডসই সাপ্লাই করো তোমার জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, তারপরে বলে দিল যে কিছু নোটিফাইড গুডস এর ক্ষেত্রে 20 লাখ পর্যন্ত ছাড় রয়েছে, যেমন হ্যান্ডিক্রাফট গুডস। আচ্ছা ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন, কিছুক্ষণ আগেই বলে এলাম ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন যারা অন্য স্টেটে বিজনেস করতে যাচ্ছে তাদেরকেই তো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন বলে, যারা টেম্পোরারি পিরিয়ডের জন্য। তো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন ইন্টার স্টেট সাপ্লাই করছে নোটিফাইড গুডসের, ঠিক আছে, অন্য স্টেটে সাপ্লাই করছে, সেক্ষেত্রে কতটা, 20 লাখ পর্যন্ত যদি তার টার্নওভার হয় মানে সেলটা, তাহলে জিএসটি রেজিস্ট্রেশন লাগবে না, ঠিক আছে। আচ্ছা জব ওয়ার্কারের ক্ষেত্রে বলা হচ্ছে, জব ওয়ার্কার তুমি যদি সার্ভিস দাও, ইন্টার স্টেট সার্ভিস দাও রেজিস্টার্ড পারসনকে, তাহলে তোমার জিএসটি রেজিস্ট্রেশন লাগবে না। উপরের কেসে কিছুক্ষণ আগে কি বলা হলো, যে সার্ভিসের কেসে, সার্ভিসের ক্ষেত্রে 20 লাখ পর্যন্ত তোমার ছাড় রয়েছে ইন্টার স্টেটে, কিন্তু নিচে আবার বলে দেওয়া হচ্ছে আচ্ছা তুমি যদি জব ওয়ার্কার হও তুমি ইন্টার স্টেট সাপ্লাই দিতে পারো, কাকে দিতে পারো, রেজিস্টার্ড পারসনকে, জিএসটি রেজিস্ট্রেশন লাগবে না। তাহলে জব ওয়ার্কার যদি তার রেজিস্টার্ড পারসনকে, যে জিএসটিতে রেজিস্টার্ড রয়েছে তাকে যদি সাপ্লাই করে সার্ভিস, তাহলে জিএসটি রেজিস্ট্রেশন লাগবে না। পারসন মেকিং সাপ্লাইজ থ্রু ই-কমার্স অপারেটর এগ্রিগেট টার্নওভার আপ টু 20 লাখ। আচ্ছা কোনো পার্সন যদি সার্ভিস প্রোভাইড করে কার থ্রু দিয়ে, ই কমার্স অপারেটর মানে অনলাইন পোর্টালের থ্রু দিয়ে কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, অনলাইন পোর্টালের থ্রু দিয়ে সার্ভিস দিচ্ছে, আর তার টার্নওভার কত, 20 লাখ পর্যন্ত, তাহলে হতে পারে হোটেলের কেস হতে পারে, ধরো আমার হোটেল রয়েছে, আমি অনলাইন প্ল্যাটফর্মে সেটাকে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছি, অনলাইন প্ল্যাটফর্মে লোক বুকিং করবে অনলাইন প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, হয় না হোটেল বুকিং এর কেস, তো সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন লাগবে না, তার বলতে হোটেলে রেজিস্ট্রেশন লাগবে না যদি তার টার্নওভার কত হয়, 20 লাখ পর্যন্ত হয়, আপ টু 20 লাখ। আচ্ছা জিএসটি রেজিস্ট্রেশনের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, কবে থেকে, তোমার যেই ডেটে 40 পেরিয়ে গেল বা যেই ডেটে 20 পেরিয়ে গেল। আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি যে লিমিট কি রয়েছে, 20 লাখ 40 লাখ, স্পেসিফাইড স্টেটের ক্ষেত্রে তো 20 লাখ, নন স্পেসিফাইড স্টেটে মানে নর্মাল স্টেটের ক্ষেত্রে 20 লাখ, সার্ভিসের ক্ষেত্রে গুডসের ক্ষেত্রে 40 লাখ। তো যেই ডেটে দেখছো যে আমার টার্নওভার পেরিয়ে গেছে 20 লাখ বা 40 লাখ, ইন যে কেস হতে পারে, তো সেই ডেট থেকে কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। আচ্ছা এখানে এক্সাম্পল দেখে নেবো, কি বলো, আমি আজকে জিএসটির জন্য অ্যাপ্লাই করলাম, আমি কদিন পর রেজিস্ট্রেশন 7 দিনের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা তুমি যে ফর্ম সাবমিট করবে সেটা ভেরিফাইড হতে হবে আধার ওটিপি থ্রু দিয়ে বা ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক ভেরিফিকেশন কোডের থ্রু দিয়ে, ইলেকট্রিক ভেরিফিকেশন কোড বা আধার ওটিপি দিয়ে। যেখানে একটা এক্সাম্পল রয়েছে কি শীতল সার্ভিস লিমিটেড এনগেজ হয়েছে প্রোভাইডিং সার্ভিস প্রোভাইডেড ইন ইউপি, ইউপিতে সার্ভিস প্রোভাইড করে, টার্নওভার কত রয়েছে 20 লাখ, কবে এক্সিড করে গেছে 12 জুলাই, তার মানে রেজিস্ট্রেশন কত দিনের মধ্যে নিতে হবে 30 দিনের মধ্যে, 11 আগস্টের মধ্যে নিতে হবে। আচ্ছা, জিএসটি রেজিস্ট্রেশনের ফর্ম হচ্ছে জিএসটি আরইজি 1, এটা হচ্ছে ফর্মের নাম জিএসটি আরইজি 1, রেজিস্ট্রেশনের আরইজি শর্টে আছে। জিএসটি আরইজি 1-এ তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য আচ্ছা, আরইজি 1-এ দুটো পার্ট রয়েছে, পার্ট 1 পার্ট বি। পার্ট 1-এ কি কি ফিল আপ হবে? মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিগ্যাল নেম অফ বিজনেস। লিগ্যাল নেম অফ বিজনেস বলতে তোমার প্যান কার্ডে যে নাম মেনশন রয়েছে, প্যান কার্ডে যে নাম মেনশন রয়েছে তাকে বলা হবে লিগ্যাল নেম অফ বিজনেস। তাহলে তুমি যদি ইন্ডিভিজুয়াল হও তাহলে ইন্ডিভিজুয়ালের নামই হবে লিগ্যাল নেম অফ বিজনেস, যদি কোম্পানি হয় কোম্পানির নামই হবে লিগ্যাল নেম অফ বিজনেস। প্যান নাম্বার, পাসওয়ার্ড ভেরিফাই হবে, মোবাইল নাম্বার, স্যার একবার ইমেল আইডি ভেরিফিকেশন হবে। জিএসটিটা কোথা থেকে রেজিস্ট্রেশন করব সেটা দেখান। দেখাবো। আচ্ছা, এরপরে তুমি যখন পার্ট 1 সাবমিট করে দেবে তখন এআরএন জেনারেট হবে, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার। তো তোমাকে এবার সাবমিট করতে হবে পার্ট বি অফ আরইজি 1। পার্ট বি তুমি অনলাইন ফিল করতে পারো বা কোনো সেন্টারে গিয়ে ফিল করতে পারো, সেন্টারকে দায়িত্ব দিতে পারো, ফ্যাসিলাইটেশন সেন্টার রয়েছে অনেক। জিএসটি সুবিধা কেন্দ্রগুলো। হ্যাঁ, তো তুমি যখন ফাইনালি সাবমিট করে দিলে পার্ট বি, তখন তোমার অ্যাকনলেজমেন্ট এসে যাবে জিএসটি আরইজি 2-তে যে তুমি সাকসেসফুলি সাবমিট করে দিয়েছো। পার্টিতে কি কি আছে? পার্ট বিতে অনেক কিছুই রয়েছে, যেমন প্রপাইটরের ডিটেলস, যদি প্রপাইটরশিপ বিজনেস হয়, কি বিজনেস করে তার ডিটেলস, তা কোন জায়গায় বিজনেস করে তার অ্যাড্রেস, পার্ট বিতেই হ্যাঁ এগুলোই আছে। ওই যে কি না কি থাকে। তাহলে পার্ট বি তারপরে তোমার জেনারেট হয়ে যাবে, তারপর কি হবে? সাবমিট হয়ে গেলে 7 দিনের মধ্যে তোমার রেজিস্ট্রেশন চলে আসবে। আর জিএসটি কোনো কার্ড হয় না? কার্ড হয় না, সার্টিফিকেট হয়, সার্টিফিকেট পাবে জিএসটি রেজিস্ট্রেশন। ওটা কি এত পোস্টে আসবে? পোস্টে নয়, ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই পোর্টালে গিয়ে ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমরা দেখে নেবো যে কি কি ডকুমেন্ট লাগবে। ট্রেড লাইসেন্স, তুমি যে অ্যাকচুয়ালি বিজনেস করছো জিএসটি ডিপার্টমেন্ট বুঝবে কি করে, তো ট্রেড লাইসেন্স লাগবে, প্যান কার্ড তো লাগছেই, প্রফেশনাল ট্যাক্সের রিসিপ্ট লাগবে, কি তুমি যে বিজনেস করছো স্টেট গভর্নমেন্টকে পিট্যাক্স দিচ্ছ কি দিচ্ছ না, পিটাক্সের তো না কত করে আছে না? হ্যাঁ সেই স্ল্যাব অনুযায়ী দিচ্ছ কি দিচ্ছ না। ধরুন আমার সেই স্ল্যাবের নিচে, স্ল্যাবের নিচে থাকলেও তোমার কিছু না কিছু দিতেই হয় বিজনেসম্যানকে তুমি যেটা যে স্ল্যাবটা দেখেছো সেটা স্যালারিড পার্সনের ক্ষেত্রে দেখেছো, কিন্তু বিজনেসের স্ল্যাব আলাদা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পার্টনারশিপ ডিড, বিড ওয়ান দলিল। যদি পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে তাহলে তোমার পার্টনারশিপ ডিড নিশ্চয়ই থাকবে, যদি কোম্পানি হয়ে থাকে এমওএ, এওএ, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এমওএ, এওএ, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? কোম্পানির ক্ষেত্রে। রেন্ট এগ্রিমেন্ট, যদি তোমার রেন্টেড প্রপার্টিতে তুমি বিজনেস করো, নো অবজেকশন সার্টিফিকেট, কনসার্ন লেটার। কনসেন্ট মিন্স কনসেন্ট ওই এনওসির কথাই বলছে, কনসেন্ট লেটার বলতে তুমি ধরো ওই আলাদা ফর্ম আর কি। যদি রেন্টেড হয় তাহলে এনওসি, আর যদি ধরো দুজন ডাইরেক্টর রয়েছে, একজন ডাইরেক্টর তার জায়গাতেই তোমার বিজনেস করতে দিচ্ছে, তার ফলে কি হবে, তার কাছ থেকে কনসেন্ট নিয়ে নাও যে তার কোনো অবজেকশন নেই। অসুবিধা নেই। হুম। ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল, ইউটিলিটি বিল, মিউনিসিপাল মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট, আমি ট্যাক্সটা প্রত্যেক মাসে দিচ্ছি হ্যাঁ সেটা দেখে নিব। সেটা প্লাস তোমার মিউনিসিপ্যাল ট্যাক্স দিলে বোঝা যায় কি তোমার যে অ্যাড্রেসটা সেটা প্রপার কিনা। ইলেকট্রিক বিল থাকলে বোঝা যায় যে সেই অ্যাড্রেসটা তুমি যেটা দিচ্ছ জিএসটি রেজিস্ট্রেশন করার জন্য সেটা প্রপার কি প্রপার নয়। আর চার্জ দিয়ে দিবে, দিতে হবে। চার্জার নিয়ে আসতে ভুলে গেছে না। স্যার বন্ধ করে দিন। ক্যান্সেল চেক, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আধার নাম্বার লাগবে, ডিজিটাল সার্টিফিকেট তাদের জন্য লাগবে, যদি হ্যাঁ সিগনেচার সার্টিফিকেট
তাদের জন্য লাগবে শুধুমাত্র কোম্পানি পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে, কোম্পানি পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে লাগে, না তো ওটিপি দিয়েই সাবমিট হয়ে যায়। এই যে ফর্মটা বললাম না, সাবমিট করতে হবে, ওটিপি দিয়ে ভেরিফাই হবে। যদি কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম হয় সেক্ষেত্রে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, একটা ডিএসসি হয়ে থাকে তোমার পেন ড্রাইভের মতো দেখতে, সেটা দিয়ে ভেরিফাই করতে হয়। হ্যাঁ এইরকম পেন ড্রাইভের মধ্যে ওটা ঢোকানো থাকে। ওই স্যার এখন ভিডিও অফিসে ইনকাম ওটাই ডিজিটাল সার্টিফিকেট, হ্যাঁ সিগনেচার সার্টিফিকেট। আচ্ছা, তোমার যদি ডকুমেন্ট সব কিছু প্রপার থাকে তাহলে বলছে 3টা ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে। 3টে ওয়ার্কিং ডেজের মধ্যে যদি তোমার অ্যাপ্রুভ না হয় তাহলে সেটা ধরে নেওয়া হবে যে সেটা ডিমড অ্যাপ্রুভড হয়ে গেছে। মানে ধরো ডিমড অ্যাপ্রুভড বলতে তোমার ধরো 3 দিনের মধ্যে খবর আসার কথা কি মেল আসবে, মেল আসবে, দেখছো মেল আসছে না, তার মানে তোমার কাছে কোনো ইন্টিমেশন নেই, তাহলে ধরেই নিতে পারো, তুমি অ্যাজিউম করে নিতে পারো যে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। ধরুন আমার অ্যাপ্লিকেশনটা ফেলড হবে তাহলে মেসেজ আসবে তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে তো ওরা মেসেজ পাঠাবে, যে ইওর হ্যাঁ, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফেলড। ক্যান্সেলড, রিজেক্টেড। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ডেতে, আজকে তো এটা হচ্ছে না কারণ চার্জ নেই, তো নেক্সট ডেতে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন থেকে স্টার্ট হবে।